ইতিহাস এ টু জেডে তোমাকে স্বাগত। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষাতে ইতিহাসের যেসব প্রশ্নগুলি এক বা একাধিকবার এসেছে, অর্থাৎ হিস্ট্রি PYQS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে প্র্যাকটিস সেট আমরা শুরু করেছি, আজ তার ক্লাস নাম্বার 26। ইতিমধ্যে 25টি ক্লাস আপলোড করা হয়েছে। তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে আজকের মক টেস্টটি শুরু করা যাক। আচ্ছা, মক টেস্টটি শুরু করার আগে একটি কথা অবশ্যই বলে রাখা প্রয়োজন যে তোমরা আগে প্রতিটি প্রশ্নের উত্তর নিজেরা কমেন্ট করে জানানোর চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আজকের প্র্যাকটিস সেটে প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। প্রশ্ন 1, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রধান কারণ কি ছিল? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ, সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ। অপশান বি, নতুন এনফিল্ড রাইফেলের চর্বি লাগানো গুলির ব্যবহার। অপশান সি, তৎকালীন ভারতের সামাজিক অবস্থা। নাকি অপশান ডি, রেলপথ ও টেলিগ্রাফ এর প্রবর্তন। তাহলে এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি, নতুন এনফিল্ড রাইফেলের চর্বি লাগানো গুলির ব্যবহার, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 2, ভারতে প্রথম মহিলা রাজ্যপাল কে? অপশানগুলি দেখে নেওয়া যাক। অপশান এ, সুচেতা কৃপালনী। অপশান বি, পদ্মজা নাইডু। অপশান সি, তারকেশ্বরী সিনহা। নাকি অপশান ডি, সরোজিনী নাইডু। তাহলে ভারতে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, সরোজিনী নাইডু, ঠিক আছে? আর আমরা সকলেই জানি যে ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী, তাই তো? আচ্ছা, এবার তাহলে তোমরা অবশ্যই একটি প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 3, কাকোরি ষড়যন্ত্র মামলা কোন বছর হয়েছিল? অপশানগুলি দেখে নেওয়া যাক। অপশান এ, 1925 খ্রিস্টাব্দ। অপশান বি, 1924 খ্রিস্টাব্দ। অপশান সি, 1926 খ্রিস্টাব্দ। নাকি অপশান ডি, 1927 খ্রিস্টাব্দ। তাহলে কাকোরি ষড়যন্ত্র মামলা কোন বছর হয়েছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ, 1925 খ্রিস্টাব্দ, ঠিক আছে? 1925 খ্রিস্টাব্দের 9 আগস্ট কাকোরি ষড়যন্ত্র মামলা হয়েছিল। আচ্ছা, এই কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে মাঝে মধ্যে এসে থাকে যে কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন কে? ঠিক আছে, কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল, ঠিক আছে? রামপ্রসাদ বিসমিল ছিলেন কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 4, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? অপশানগুলি দেখে নেওয়া যাক। অপশান এ, জাস্টিস রানাডে। অপশান বি, মাদাম ব্লাভাটস্কি। অপশান সি, অ্যানি বেসান্ত। নাকি অপশান ডি, বালগঙ্গাধর তিলক। তাহলে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি, মাদাম ব্লাভাটস্কি, ঠিক আছে? মনে রাখার বিষয় যে 1875 খ্রিস্টাব্দে মাদাম বা ম্যাডাম HP ব্লাভাটস্কি এবং কর্নেল ওলকট নিউ ইয়র্কে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? তাহলে কত সালে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1875 সালে। কোথায়? নিউ ইয়র্কে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। প্রশ্ন 5, লাল কোর্তা আন্দোলনের নেতৃত্ব দেন কে? অপশানগুলি দেখে নেওয়া যাক। অপশান এ, মৌলানা আজাদ। অপশান বি, মোহাম্মদ আলী। অপশান সি, খান আব্দুল গাফফর খান। নাকি অপশান ডি, আশফাক উল্লাহ। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? যেটি সঠিক উত্তর সেটি অবশ্যই কমেন্ট করে জানাও যে লাল কোর্তা আন্দোলনের নেতৃত্ব দেন কে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, খান আব্দুল গাফফর খান, ঠিক আছে? আচ্ছা, খান আব্দুল গাফফর খান ইনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। সীমান্ত গান্ধী যেহেতু তিনি উত্তর পশ্চিম ভারতে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে, তাই গান্ধীজির সঙ্গে তুলনা করে তাকে বলা হচ্ছে সীমান্ত গান্ধী। এছাড়াও তিনি বাদশাহ বা বাচা খান নামেও পরিচিত ছিলেন। আর খান আব্দুল গফফর খান যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছিলেন সেটি হচ্ছে খুদা-ই খিদমতগার, ঠিক আছে? খুদা-ই খিদমতগার বা ঈশ্বরের সেবক, ঠিক আছে? এই রাজনৈতিক দলটি খান আব্দুল গফফর খান প্রতিষ্ঠা
করেছিলেন। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। আচ্ছা, প্রশ্ন 6, কাকে ভারতীয় রেনেসাঁসের জনক বলা হয়? আচ্ছা, ইতিমধ্যে ভারতের যে মহান নেতাদের জনপ্রিয় নাম বা ছদ্মনাম বা তাদের যে পরিচিত নাম, সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের অপশানগুলি দেখে নেওয়া যাক। অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি রাজা রামমোহন রায়। তাহলে কাকে ভারতীয় রেনেসাঁসের জনক বলা হয়? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি রাজা রামমোহন রায়। ঠিক আছে, আর এছাড়াও রাজা রামমোহন রায়কে ভারতে প্রমিথিউস, ভারতের ইরাসমাস, ভারতের নবজাগরণের অগ্রদূত, সাংবাদিকতার অগ্রদূত, ভারতে প্রথম আধুনিক মানুষ আরও ইত্যাদি অভিধায় ভূষিত করা হয়েছে। ঠিক আছে, আমি আগের ক্লাসের লিঙ্ক অর্থাৎ মহান নেতাদের জনপ্রিয় নাম তার ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চাকরি সহ যে কোনো প্রতিযোগিতার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। প্রশ্ন 7, কোন পর্তুগিজ বণিক নীল জল নীতি প্রবর্তন করেছিলেন? অপশান এ ফ্রান্সিসকো ডি আলমিডা, আলফানসো ডি আলবুকার্ক, নাকি অপশান সি ফ্রান্সিস ক্যারন, নাকি অপশান ডি ফ্রান্সিস মার্টিন। তাহলে নীল জল নীতি কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ। ঠিক আছে, ফ্রান্সিসকো ডি আলমিডা। আচ্ছা, এবার তাহলে নীল জল নীতি কি সেটি অবশ্যই দেখে নেওয়া যাক। আচ্ছা, নীল জল নীতি কি? নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি হলো পর্তুগিজদের একটি সমুদ্র নীতি। ঠিক আছে, এই নীতি অনুযায়ী পর্তুগিজরা ভারতের মূল ভূখণ্ডের দুর্গ নির্মাণের পরিবর্তে সমুদ্রে শক্তিশালী হওয়ার পরিকল্পনা করেছিল। অর্থাৎ তারা ভারতের মূল ভূখণ্ডে সেখানে আধিপত্য বিস্তার করার পরিবর্তে যে সমুদ্র রয়েছে অর্থাৎ ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব মহাসাগর যে রয়েছে সেখানে তারা দুর্গ নির্মাণের বা আধিপত্য বিস্তারের পরিকল্পনা করেছিল। তো এটাই হচ্ছে নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি। ঠিক আছে, আচ্ছা, পর্তুগিজ গভর্নর ফ্রান্সিসকো ডি আলমিডা এই নীতি চালু করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে নীল জল নীতি কে প্রবর্তন করেছিলেন? পর্তুগিজ গভর্নর ফ্রান্সিসকো ডি আলমিডা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে এবার কি আছে দেখা যাক। আচ্ছা, প্রশ্ন 8, বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ গীতাঞ্জলি, অপশান বি আনন্দমঠ, অপশান সি ইন্ডিয়ান পিপল, নাকি অপশান ডি প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তাহলে বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ইতিমধ্যে কিন্তু আগের মক টেস্টগুলির মধ্যেও এই প্রশ্নটি আসতে দেখা গেছে, তাই তো? তাহলে তোমরা বুঝতেই পারছো যে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একাধিকবার রিপিট হচ্ছে। তাহলে সেই রিপিটেড কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের মনে রাখতে হবে বা দেখতে হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হয়ে যাচ্ছে তাহলে? অবশ্যই তোমরা জানো অপশান বি আনন্দমঠ, তাই তো? আচ্ছা, তোমরা একটি প্রশ্নের উত্তর অবশ্যই তাহলে এখন কমেন্ট করে জানাও যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস এটি কোন সালে প্রকাশিত হয়েছিল? আগের মক টেস্টগুলিতে কিন্তু এটি আলোচনা করা হয়েছে, তাই অবশ্যই তোমরা এটি কমেন্ট করে জানাও যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এবার প্রশ্ন 9, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বিচ্ছেদ ঘটেছিল কোন অধিবেশনে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ এলাহাবাদ, অপশান বি কলকাতা, অপশান সি সুরাট, নাকি অপশান ডি লাহোর। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে বিচ্ছেদ অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীর যে বিভাজন সেটি কোন অধিবেশনে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি সুরাট অধিবেশনে। ঠিক আছে, আচ্ছা, সুরাট অধিবেশন তোমরা জানো যে 1907 সালে সুরাটে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে দুই গোষ্ঠীতে বিভক্তির জন্য বিখ্যাত। তাহলে এই সুরাট অধিবেশন 1907 খ্রিস্টাব্দে হয়েছিল অবশ্যই সুরাটে।
কিসের জন্য বিখ্যাত এটি? কারণ এই সময় জাতীয় কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল, ঠিক আছে? একটির নাম নরমপন্থী এবং অপরটি হচ্ছে চরমপন্থী। তাহলে এই দুই গোষ্ঠীতে জাতীয় কংগ্রেস বিভক্ত হয়েছিল কোন অধিবেশনে? সুরাট অধিবেশন 1907 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এবং আজকের যে মক টেস্ট তার শেষ প্রশ্ন। নিম্নলিখিত কোন সংস্থাটি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেননি? অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশান এ সবরমতী আশ্রম, অপশান বি সেবাগ্রাম আশ্রম, অপশান সি বিশ্বভারতী, নাকি অপশান ডি ফিনিক্স আশ্রম। তাহলে এই যে চারটি অপশানের মধ্যে কোনটি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেননি? তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হচ্ছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি বিশ্বভারতী। ঠিক আছে, এবার তাহলে আমরা বিশ্বভারতী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। মনে রাখবে যে 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 1921 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, এবং 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। তাহলে বিশ্বভারতী কত সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছিল? 1951 সালে। এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। তাহলে আজকের মক টেস্টটি এখানেই শেষ হচ্ছে। মক টেস্টটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং প্রতিদিন কুইজে অংশগ্রহণ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস A to Z অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে, তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।